আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কি ভেবেছিস তুই? আমাকে ছেড়ে দাও। তুই আমার ঘরে আগুন লাগাচ্ছিস? তুই আমার ঘরে আগুন লাগাতে এসেছিস? তোর আগুন লাগানো দেখাচ্ছি। চল, তোর আগুন লাগানো মজা আমি দেখাচ্ছি। চল চল, আমার দাদার কাছে নিয়ে যাচ্ছি। চল চল তুই। শয়তানি বেশ্যামে, বিবাহিত হয়ে অন্য লোকের সাথে শুয়ে পড়িস। হ্যাঁ, গ্রামের সম্মান নষ্ট করেছিস। শোনো সবাই, এই শোনো, বলো একে আমরা কি শাস্তি দেবো? একে গ্রামে উলঙ্গ করে ঘোরাও। সবার সামনে ওকে উলঙ্গ করে কোথায় আছিস? মৃত্যু কোথাকার দাঁড়া এখানে। আরে ওর যখন লজ্জা নেই তোর কেন লজ্জা করছে? হ্যাঁ, আরে ওর শাস্তি পাওয়া উচিত। আরে মারো ওকে, মারো, একদম ছাড়বে না, মারো ওকে। আরে কাপড় খুলে ঘোরাবে ওটা গ্রামে। আরে মারো, মারো ওকে, ভালো করে মাখাও, একদম ছাড়বে না। ছাড়ো। কালি মাখাও, মারো মারো মারো, কালি মাখিয়ে দাও, পুরো মুখটা কালি তো ভরে দাও। কালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরাও ওকে। একবিংশ শতাব্দীতেও আমাদের দেশে মহিলাদের এমন শাস্তি কিভাবে মেনে নেওয়া যায় যে তাদের বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়, কখনো প্রথার নাম করে বা কখনো ব্যক্তিগত প্রতিশোধের জন্য। ইয়ত্র নারায়স্তু পূজায়ন্তে রমন্তে তত্র দেবতা। তার অর্থ হলো, যেখানে নারীর পুজো হয় সেখানে দেবতা বসবাস করে। এটা কি শুধু কথার কথা আর সত্যিটা অন্য কিছু? আমাদের দেশে কি সত্যি সত্যি নারীকে পুজো করা হয়? বিধানগ্রাম ভারতের এমন একটা গ্রাম যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের শাস্তি এরকমই হয়। যদি কোনো মহিলা কোনো সুখের সংসারকে নষ্ট করে দেয় তাহলে শাস্তি তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো। আর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে থাকে তাহলে তার শাস্তি মৃত্যু। তাকে হত্যা করার জন্য শোভাযাত্রা বার করা হয়। ভাগবত, কি দেখছো? কিছু না ম্যাডাম, ওই পাশের গ্রামে এক মহিলাকে নিয়ে মিছিল বেরিয়েছে, ওটারই ভিডিও। মহিলাকে নিয়ে মিছিল? দেখি তো। আরে দেখাও। হ্যাঁ, এক মিনিট। পুলিশ অফিসার হয়েও এরকম ভিডিও দেখতে একটু লজ্জা লাগে না? একটুও না? ম্যাডাম, ওই গ্রামের রীতি এরকম। আপনি নতুন এসেছেন তো, যদি পুলিশের লোকজন গ্রাম পঞ্চায়েতের কাছে নাক গলায় না বা কিছু বলে তাহলে কিন্তু ওরা পুলিশকেও ছেড়ে কথা বলে না। আমি থাকতে এরকম নিয়ম কানুন চলতে দেব না। ওরা আইনের নিয়ম ভাঙবে আর আমরা চুপ করে। কোন গ্রাম? বিধানগ্রাম। গাড়ি বের করো। চলো। কি চলছে এখানে? এই উত্তর দাও। একটা মেয়েকে নিয়ে কি সব করছিলে না, এখানে? ম্যাডাম, আমরা কিছু ভিডিওটা দেখিনি। দেখাও। দেখোনি তুমি? এদিকে এসো। এই মেয়েটাকে কে জানে ম্যাডাম, এদিককার তো মনে হচ্ছে না। এরিয়াটা তো এটাই।
একটা কাণ্ড হয়েছে মেয়েটাকে নিয়ে। কে এই মেয়েটা? এদিকে তো কিছু হয়নি ম্যাডাম। ম্যাডাম, আপনি চেনেন এই মেয়েটাকে? না, এ কিছু জানে না ম্যাডাম। আপনি ওর কথা শুনবেন না ম্যাডাম, ও এরকম বলতেই থাকে। চলো তুমি। চলো না, দাঁড়াও। ভাগবত, হ্যাঁ ম্যাডাম। এদের বয়ান নিয়ে নাও। এই মেয়েটাকে সেটা খোঁজো আর এরও বয়ান নিয়ে নাও। ম্যাডাম, এরা কিন্তু কিছু বলবে না। এই গ্রামের মরণ লোখণ্ডে আছে না, ওর বিরুদ্ধে কেউ এই গ্রামে মুখ খুলতে পারে না। ওর অনুমতি না নিয়ে এখানে পাতাও নড়ে না। এই বাটি খালি দেখতে পাচ্ছিস না? যা ডাল নিয়ে আয়। হাঁ করে দেখছে। শুনুন, আপনি পঞ্চায়েতের প্রধান, তাই না? গ্রামের আইন কানুন দেখার দায়িত্ব তো আপনার। তো একটা মেয়েকে উলঙ্গ ঘুরিয়ে শান্তিতে খাবার খাচ্ছেন আপনি? এই শোন, ম্যাডামকে একটা চেয়ার হ্যাঁ, এনে দে। দাদা। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না। আচ্ছা, এক মহিলার সাথে? ও মহিলা নয়, অসতী ম্যাডাম। আরে অন্য লোকের সাথে যদি শুয়ে পড়ে তাহলে কি আমরা চুপ করে থাকবো? গ্রামের সম্মানের ব্যাপার আছে, আর সেই জন্য সবাই রেগে গেছে। এটা এখানকার ঐতিহ্য। এখন বলুন আপনি কি খাবেন? এই চাঁদু, হ্যাঁ, দাদা। বৌদিকে গিয়ে বল জল খাবার বানিয়ে আনতে। আরে পুলিশের লোক বাড়িতে এসেছে, আর আমাদের তো সম্মান জানাতে হবে। আতিথেয়তা পেতে নয়, তোমাকে ওয়ার্নিং দিতে এসেছি। এই গ্রামে ঐতিহ্যের নাম করে যে উল্টোপাল্টা কাজ চলছে না, সেটা এখন বন্ধ হবে। দ্বিতীয়বার কোনো মহিলার সাথে যদি এরম কাজ হয় না, তো পুরো গ্রামের সামনে আপনাকে মজা দেখাবো। জেলে পচে মরতে হবে। আরে তোকে কখন ডাল আনতে বলেছে? খাবার সময় যত উৎপাত। আরে কি দেখছিস? হ্যাঁ, এই চুপচাপ বস। তোর খুব নেতা হবার শখ না? সমাজ সেবক হতে চাস? খুব তো ভাষণ দিস, তাই না? হ্যাঁ, দাদা এখন যেটা ভুল সেটা ভুলই তো না। ওই মেয়েটা যার সঙ্গে শুয়েছিল তাকে কেন শাস্তি দিলে না? ভুল কি শুধু মেয়েদেরই হয় নাকি? আর এইভাবে একটা মেয়েকে উলঙ্গ করে গ্রামে ঘোরানো, এটা কোথাকার নিয়ম দাদা? আমাকে তুই নিয়ম শেখাবি? কে তুই? তুই মেয়েটার উকিল? ভালো করে শোন, বেশি বাড়াবাড়ি করিস না। চুল কাটবি, ম্যাসাজ করবি, বাড়ি চলে যাবি। না হলে তোকে এমন উলঙ্গ করে ঘোরাবো না একদিন, গ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত। পুলিশও কিচ্ছু করতে পারবে না আমাকে, মাথায় রাখবি। এই চল। আমাকে বের করে দিবি বাড়ি থেকে? আমাকে বের করে দিবি? দেখ আমি কি করি তোর সঙ্গে, সবাইকে বলে দেবো আমি। আরে দাঁড়া, কি হয়েছেটা কি? জিজ্ঞেস কর তোর ঘরে বউকে, বেশি শিয়ানে গিয়ে করছে আমার সঙ্গে। আরে হয়েছেটা কি সেটা তো বল। এ যা যা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, চলো ভেতরে এসো। নাকি যাবে ওর পেছনে পেছনে? হ্যাঁ, তোমার মাথা কিন্তু হেভি গরম। এত রেগে যাও কেন তুমি? তোমাদের দুজনের সম্পর্ক তো ভালোই, সবসময় একসঙ্গে থাকো। আচ্ছা বাদ দাও, আমার কি? এই দেখো তোমার জন্য কি এনেছি, গরম গরম জিলেপি। নাও। মিনুকে নিয়ে খুব চিন্তা না তোমার? হ্যাঁ, কি বলো? যাও গিয়ে ওকে দিয়ে এসো, জিলিপি নিয়ে এসেছে।
কতদিন পরে এলে তুমি? কোথায় ছিলে? হ্যাঁ, এখন আবার এখানে কে এলো মুহূর্তে? এই দাঁড়াও, তুমি যাও না, লুকো। এই 1 মিনিট, তুমি দরজার কাছে গিয়ে লুকো। যদি কেউ ভেতরে আসে তাহলে ওখান দিয়ে পালিয়ে যেতে পারবে। যাও যাও যাও। আরে এটা নাও, ধরো। তুমি কি ব্যাপার? আরে আমি ওই আধার কার্ডটা ভুলে গেছি, আজকে পঞ্চায়েতে দেখাতে হবে তো। দাঁড়াও, আমি দিচ্ছি, ভেতর থেকে এনে দিচ্ছি। এই ঘর পরিষ্কার করেছি, তুমি নোংরা করে দেবে। ওখানেই দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে। কোথায় রেখেছো ওটা? আরে দেখো, ওটা ভিতরে ঘরে আছে নিশ্চয়ই। ভেতরে রেখেছো? হ্যাঁ। আরে পাচ্ছি না তো, কোথায় রেখেছো? হ্যাঁ, পেয়ে গেছি। এই নাও, যাও। আর কিছু বলোনি তো? আর ফিরে এসো না জানো। ওই আমার ঘুম পাচ্ছে, আমি এবার ঘুমোবো। ঠিক আছে? ঠিক আছে, তুমি ঘুমিয়ে পড়ো। আর শোনো না, সন্ধ্যাবেলা মাংস আনবো নাকি? আমাকে কেটে খেয়ে ফেলো, যাও। হে, কি করছো? কি করছি মানে? নিজের বউয়ের সঙ্গে বর কি করে? হ্যাঁ, আরে যাও না, আমাকে ঘুমোতে দাও। আমার এখন ভালো লাগছে না। আচ্ছা কি হয়েছে কি তোমার বলো তো? আজকাল তোমার কাছে আসতে দাও না আমায়। আরে কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমরা সব পুরুষেরা মেয়েদের কাছে একটাই জিনিস চাও। আচ্ছা আমি তোমাকে কি এনে দেবো যে তুমি খুশি হবে? আমি এত কষ্ট করে টাকা রোজগার করি, তোমার জন্য প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু আনি, আর তুমি সবসময় শুধু আমার উপর রেগেই থাকো। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, তাহলে তোমার পা ভেঙে রেখে দিত। পা ভেঙে দিতে? আমার পা ভাঙতে না? আরে ভাই, হাত লাগিয়ে তো দেখো, তোমার পা ভেঙে না হাতে ধরিয়ে দেবো আমি। হ্যাঁ, বেরো এখান থেকে, আমাকে ঘুমোতে দেবে না। নিজের বরকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ। বর? কিসের বর? হ্যাঁ হ্যাঁ, আমাকে বর দেখাচ্ছে। কিসের বর? হ্যাঁ, বেরো বেরো, তোমাকে সহ্য করছি আমি। হ্যাঁ, বেরো এখান থেকে, বেরো। সকালে লাগে বাড়িতে ঢুকবে না। হ্যাঁ, যাও দোকানে গিয়ে শুয়ে পড়ো, যাও। ঘুমটাই নষ্ট করে দিল আমার। হাট। শ্যাম তার স্ত্রীকে খুবই ভালোবাসতো এবং তার ভালোবাসাও চাইতো, কিন্তু শ্যামের স্ত্রী তাকে খুবই ঘৃণা করত আর তাকে এক মুহূর্তের জন্যও নিশ্চিন্তে থাকতে দিত না। রত্নার সম্পর্ক অন্য কারোর সঙ্গে ছিল, শ্যাম যেটার অনুমানও করেনি। তাহলে কি এই অবস্থায় শ্যামেরও অন্য কারোর সঙ্গে সম্পর্ক রাখা উচিত? কিন্তু এই বিষয়ে কেউ কখনো ভাবতেও পারেনি। আমি তো শেষ হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। আরে এসো, এদিকে এসো, দেখো দেখো একবার তোমরা সবাই। আরে ওর চালিও, ওর চালিও। আরে দেখো দেখো, এই মেয়ে ছেলেটাকে দেখো, এখানে শুয়ে রয়েছে। আরে ওর চালিও, আমার পরিবারের সঙ্গে শুধু এখন পড়ে গেছে না। আরে ওট বলছি, কি করছিস তুই? আমার পরিবারের সঙ্গে সবই। আরে দেখো দেখো, আমার সংসার নষ্ট করে দিল। আরে ওট রে, কি বল না? শেষ করে দাও। আরে এসো এসো
এসো। আমি বলেছিলাম না তোমাকে যে এই মেয়ে মানুষটা থেকে দূরে থাকবে। দেখো কি করেছে মেয়ে মানুষটা। আরে আমার জীবনটা কেন নষ্ট করলে তুমি গো? আরে দেখো, আরে আমার সব শেষ হয়ে গেল গো। আরে কেউ যাও, পঞ্চায়েতকে ডাকো। আরে শোনো, এরকম কাজ করা আমরা খোঁচাচ্ছি। আরে দাদা আসুন, দেখুন আমার কপাল পুড়েছে। কি করেছে এই মেয়ে ছেলেটা আমার বরের সাথে, কি করেছে সব শেষ করে দিল। দেখুন, আরে জাদু টোনা করে এই মেয়ে ছেলেটা আমার বরকে ফাঁসিয়েছে। সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। এই যে এই শ্যাম আমাকে এখানে নিয়ে এসেছে আর আমার সঙ্গে জোর জবরদস্তি করেছে। এটা নষ্ট হয়ে আমার জন্য। মেয়ে ছেলে আমি চিনি একে, ও ওইরকম মেয়ে না। ভগবানের দিব্যি খাচ্ছি দাদা, আমি এরকম কিচ্ছু করিনি। ও আমাকে ফাঁসিয়েছে, আমাকে এখানে নিয়ে এসেছে। তুই একজন মহিলা, তোরই বোঝা উচিত ছিল। দাদা আমি তুই পাপ করেছিস, সাজা তোকে পেতেই হবে। অন্যের স্বামীর সঙ্গে শুলে এই সাজাই পেতে হয়, বুঝেছিস? দাদা এরকম করবেন না দাদা, একবার তোর কথাটা শুনুন। দাদা আমার বিচার চাই দাদা। না 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 না, আরে আমার ছবি নষ্ট মেয়ে ছেলে কোথা কাটছে? আমার ছবিকে নষ্ট করলি। আমার স্বামীর নামে ম্যাডাম, বিধান গ্রামে আবার কোনো এক মহিলাকে নিয়ে মিছিল বের করা হয়েছে। কি? চলো। মারো মারো ওকে, মারো। কি করছিস কি? আরে এসব কি করছিস তোরা? দেখুন কি দেখুন চলছে ম্যাডাম, কি দেখুন এখানে? এরা সব পাগল হয়ে গেছে। আটকে দিয়েছে, আমি ওর সম্মানটা বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখুন ম্যাডাম, শ্যাম কি করেছে এই মহিলার সঙ্গে? আমি কিছু করিনি ম্যাডাম। পুরো গ্রাম দেখেছে তুই কি করেছিস এই মহিলার সঙ্গে। শয়তান, তোকে তো আচ্ছা করে দিতে হয় এখানে। ব্যাস। আচ্ছা তুমি একটা কাজ করো, এই শ্যামকে আর ওই মেয়েটাকে গাড়িতে বসাও। চল। মিনু তুমি ভয় পেও না, সত্যিটা বলো তোমার সাথে কি হয়েছিল। দিদি সকালে, অনেক সকালে 4টে 4:30 নাগাদ শ্যাম আমার বাড়ি আসে। আরে শ্যাম তুমি? মিনু, রত্নার শরীরটা খুব খারাপ হয়ে পড়েছে, আমার কিছু মাথায় ঢুকছে না, তুমি চলো না আমার সঙ্গে। ঠিক আছে চলো। রত্ন ওষুধটা আমি দোকানেই ফেলে এসেছি, দাঁড়াও আমি আসছি। আর আমার সঙ্গে অনেক অনেক নেশা করেছিল। ও সবসময় আমার উপর নজর ছিল, কিন্তু আমি এটা কখনো ভাবিনি যে আমার সাথে এটা করবে। ও আমাকে ফাঁসাচ্ছে স্যার। আমি রাতের বেলা ওর বাড়িতে যাইনি। আসলে স্যার আমার বউ আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল স্যার, তাই রাগ করে আমি মদের ঠেকে চলে গিয়েছিলাম আর ওখানে একটু মদ খেয়েছিলাম স্যার। মিথ্যা কথা বলছিস, মিথ্যা কথা বলছিস। তোর মুখ থেকে আরেকটা মিথ্যা যদি শুনি, জিভ টেনে ছেড়ে দেবো তোর। মায়ের দিব্যি স্যার, আমি ওখানে একা শুতে গিয়েছিলাম, ও ওখানে কি করে হলো আমি কিচ্ছু জানি না স্যার।
বলছে ও। দিদি, ও মিথ্যে বলছে। আপনি আমার ডক্টরের রিপোর্টটা আসতে দিন, তারপর সব জানতে পারবেন যে ও আমার সঙ্গে কি করেছে। ম্যাডাম হুম। ম্যাডাম, এটা হচ্ছে মিনুর মেডিকেল রিপোর্ট। আর আমি ওই মদের ঠেকটাতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছি, শ্যাম ওখানেই ছিল। এই রিপোর্টটা দেখে তো মনে হচ্ছে না মিনুর সাথে রেপ হয়েছে। জোর জবরদস্তি করা হয়নি, কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি রয়েছে। হতে পারে দুজনে নিজেদের ইচ্ছেতে সম্পর্কটা করেছে। আর ম্যাডাম, এই শ্যামের রিপোর্ট থেকে আমরা এটা জানতে পারছি যে ওর শরীরে মদের সাথে সাথে অনেক পরিমাণে ড্রাগসও ছিল। তুমি একটা কাজ করো, এই যে মেয়েটা, কি যেন নাম, মিনু। মিনু মিনু যে স্টোরিটা আমাদের শুনিয়েছে, সেই ব্যাপারে শ্যামের দোকানের আশেপাশে জিজ্ঞেস করো। হতে পারে কেউ কিছু দেখেছে। ওকে ম্যাডাম। হ্যাঁ স্যার, আমি ওই দিন মিনুকে দেখেছিলাম শ্যামের দোকানের বাইরে। আর কেউ ছিল ওর সাথে? না স্যার, ও একাই ছিল। শ্যাম কি মিনুকে জোর জবরদস্তি ভেতরে নিয়ে গেছিল? না না স্যার, আমি তো কাউকে টেনে নিয়ে যেতে দেখিনি, ও তো নিজেই ভেতরে গেল। দাদা, ভেতরের খবর আছে কি? পুলিশ শ্যামকে কোর্টে নিয়ে গেছে। মরতে দে শালাকে, ভালো করে টিপে দে তো। দাদা, একটা কথা বলবো? হ্যাঁ বল। মিনুর সাথে ওরকম করা উচিত হয়নি। কেন? তোর কে ও? আরে বল না। মিনুকে আমার খুব ভালো লাগে, কিন্তু ওই শ্যাম সব নষ্ট করে দিল। দাদা, শাস্তি ওকে পেতেই হবে। নিজের গ্রামের মেয়েকেই ধর্ষণ করেছে। আর দাদা জানেন, ভেতরের খবর আছে পুলিশ কেসটা চেপে দেবে। বলছে শ্যামের বিরুদ্ধে কোনো প্রমাণই নেই। আপনার তো নাক কাটা যাবে দাদা। আর ওই শ্যাম এবার তো বুক চওড়া করে ঘুরবে। সব দোষ ওই শ্যামই করেছে দাদা। ও জোর করে নিয়ে গেছিল মিনুকে। দাদা, আপনার মনে আছে? ও কিন্তু সবসময় আপনার বিরুদ্ধেই কথা বলার চেষ্টা করে। আরে দিবাকর, যাওয়ার সময় তো এই গর্তটা ছিল না, মনে হচ্ছে তৈরি করেছে এটা। কি হলো তোমার আবার? ম্যাডাম, গাড়িটা খারাপ হয়ে গেছে, দেখছি। দিবাকর, হাতে মশাল নিয়ে লোকগুলো ওরা তো আমাদের দিকে আসছে। গাড়িটার কি হলো? দিবাকর, এদিক থেকে। দাঁড়িয়ে পড়ো, নইলে কিন্তু গুলি চালাবো। না ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম বাঁচান আমাকে। ম্যাডাম, এটা আমাকে মেরে ফেলবে। ম্যাডাম বাঁচান, বাঁচান আমাকে। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ?
চল, চল, বাঁচিয়ে রাখো না। মারো ওকে, মারো, মারো। শ্যামের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যাওয়া যেন পুলিশ এবং প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। গ্রামবাসীদের নজরে তারা একজন অপরাধীকে শাস্তি দিয়েছে, কেউ গ্রামবাসীদের উস্কে দিল আর তারাই বিচারক হয়ে গেল, সিদ্ধান্তও নিয়ে নিল, শাস্তি হলো মৃত্যু। কেন হয় এমন? এই মানুষগুলো কি আইনি ব্যবস্থা বা প্রশাসনকে ভয় পায় না? এটা কি তাৎক্ষণিক ক্রোধের কারণে হয়, নাকি সেই ক্রোধে কেউ ইন্ধনও দেয়? এই মানুষগুলোর মানসিকতা কেমন হয়? পুলিশ দ্রুত তদন্ত শুরু করলো আর মূল অপরাধীকে গ্রেফতার করলো। আমি কি করেছি? কোন অপরাধে আমাকে এখানে ধরে এনেছেন? গ্রামের লোক যদি কিছু করে তাতে আমার কি দোষ? তোমার কি? একটা নির্দোষ মানুষের প্রাণ নিয়ে বলছো তোমার কি? আমি যদি পারতাম না তো তোমায় কেন, তোমার পুরো দলকে জেলে ঢোকাতাম এই অপরাধে। ওই দিন পুলিশের ওপর হামলা তোমার লোক করেছিল। শ্যামকে তোমার লোকজন নিখোঁজ করে ওকে খুন করে গাছের ওপর ঝুলিয়ে দিয়েছে তোমার লোকগুলো। আমার আমার মাত্র 3 জন লোক। আমি গুন্ডা পুষি না। নাটকটা বন্ধ করো, সত্যিটা বলো নাকি বলাবো? দেখুন ম্যাডাম, আমি এই গাঁয়ের প্রধান, আমাকে আটকে রাখা এত সহজ নয়। অনেক ওপরে আমার হাত, আর আমাকে আটকে রাখার মতো কি প্রমাণ আছে আপনার কাছে? আমি তো সেদিন গ্রামেই ছিলাম না, প্রমাণ আছে আমার কাছে। তোমার মতো লোক এরকম মিথ্যে প্রমাণ কোথা থেকে? হ্যালো হ্যালো স্যার, ইয়েস স্যার। কিন্তু আমি তো স্যার জিজ্ঞাসাবাদ না। ওকে স্যার। তাহলে ম্যাডাম আমি আসি। মিনু, তোমার তো খুব খুশি হচ্ছে তাই না? তোমায় যে রেপ করলো তাকে গ্রামের মানুষ মেরে গাছে ঝুলিয়ে দিল। হ্যাঁ, ভালো হয়েছে মরে গেছে। হ্যাঁ, তোমার রেপ করেছিল, জোর জবরদস্তি করেছিল, কষ্ট পেয়েছিলে, আঘাতও পেয়েছো। হ্যাঁ, খুব জোরে মেরেছে আমায়। এখনো কোমরে ব্যথা হচ্ছে। মিথ্যে, একদম মিথ্যে। এই দেখো তোমার মেডিকেল রিপোর্ট, যেটা বলছে তোমাকে রেপ করাই হয়নি। তুমি নিজে গেছিলে শ্যামের দোকানে নিজের ইচ্ছেতে একলা। শ্যাম কোনোভাবে ওই দিন ধর্ষণ করেনি। শ্যামের উপর মিথ্যে দোষারোপ কেন করলে? দিদি, আপনিই তো একজন মেয়ে, আপনি বলুন, কোনো মেয়ে এরকম একটা বিষয় মিথ্যে বলতে পারে? সে কি বলবে যে আমাকে ধর্ষণ করা হয়েছে? আমাকে তো গ্রামের লোকরা এইভাবে শাস্তিও দিয়ে দিল। আপনি বলছেন আমি মিথ্যেবাদী? শ্যামকে তুমি মিথ্যে দোষে ফাঁসিয়েছো, এটাও কিন্তু অপরাধ। আর তুমি মিথ্যে বলছো এটা তুমি নিজে জানো। শ্যামের মৃত্যুর পিছনে তোর হাত থাকলে তোকে কেউ বাঁচাতে পারবে না। হ্যালো ম্যাডাম। ঠিক আছে স্যার। নমস্কার ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম, এত সকাল সকাল ডাকলেন আমায়? আরে মিনুর সাথে চক্করটা কি তোর? রাতে লুকিয়ে ওর সাথে দেখা করিস? আরে না না ম্যাডাম, কেউ হয়তো ভুল খবর দিয়েছে আপনাকে। কি বলছিস তুই? হ্যাঁ। পঞ্চায়েত প্রধানের গাড়ি নিয়ে দেখা করেছিস ওর সাথে? না তো ম্যাডাম। না, তাই না? না বলবি না? ম্যাডাম ম্যাডাম মারবেন না, আমি বলছি তো। কি? আমি বলছি ওই
আমি আর মিনু একে অন্যকে ভালোবাসি। ভালোবাসা তো কোনো অপরাধ নয়, তাই না ম্যাডাম? ভালোবাসিস? হ্যাঁ ম্যাডাম। সবাই যখন ও জামা কাপড় খুলছিল কোথায় গেছিল তোর ভালোবাসা? হ্যাঁ? ম্যাডাম, ভিড়ের সামনে আমি একা কি করব? আমি পুরো চেষ্টা করেছিলাম ওকে বাঁচানোর, কিন্তু আমার কথা কেউ শোনেনি। মিনু খুব ভালো মেয়ে আচ্ছা। ম্যাডাম। ওই শ্যাম ওর সাথে খুব খারাপ করেছে ম্যাডাম। এইরকম করবে আমি কখনো ভাবিনি ম্যাডাম। আচ্ছা তুই বল, এসব কাণ্ড প্রধানই করিয়েছে তাই না? মিনুকে শাস্তি, তারপর শ্যামকে খুন, তাই না? দেখ চাঁদু, এরকম না হয় প্রধানকে বাঁচানোর চক্করে তুই ভেতরে চলে যাস। ম্যাডাম আমায় বিশ্বাস করুন, সত্যি বলছি আমি। না আমি কিছু করেছি না দাদা। যা। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম ওকে যেতে দিলেন কেন? কারণ ও প্রধানের বিরুদ্ধে কিছু বলবে না, আর আসল খুনিকে ধরার জন্য ওর বাইরে থাকাটা খুব জরুরি। ও কি করে, কার সাথে ঘোরে, সেটা নজর রাখো। ওকে ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ, ম্যাডাম আমি রত্নার বাড়ির আশেপাশে লোকজনদের সঙ্গে কথা বললাম। প্রতিবেশীরা বলল যে রত্না আর মিনুর মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু রেপ হওয়ার 3 দিন আগে দুজনের মধ্যে খুব অশান্তি হয়। এখন এই অশান্তিটা কি কারণ হয়েছিল সেটা জানতে পারিনি। আর শ্যামের মৃত্যুর পর একবারও রত্না এখানে আসেনি জিজ্ঞাসাবাদ করার জন্য, কমপ্লেইন করার জন্য। কোনো স্ত্রী তার স্বামীর মৃত্যুর পরে এতটা চুপচাপ থাকতে পারে? আচ্ছা রত্না, এটা বলো, তোমার স্বামী মারা গেল তো একবারও পুলিশ স্টেশন এলে না তুমি? অন্য মেয়ের সঙ্গে শুয়ে মুখ কালো করেছো। ও বাঁচুক মরুক আমার তাতে যে কিচ্ছু যায় কোনো আসে না। ভারতীয় মহিলা তার স্বামী যেমনই হোক না কেন, তার শেষকৃত্যের সময় তাকে একবার দেখবার জন্য নিশ্চয়ই যায়। তুমি একবারও এলে না, আর এমন ভাবে থাকছো যেন পাশের বাড়ির কেউ মারা গেছে। আর তোমার ওই বন্ধু কি নাম জানো? মিনু। মিনু। খুব ভালো বন্ধুত্ব ছিল, হঠাৎ ঝগড়া হয়ে গেল। কি নিয়ে ঝগড়া হয়েছিল? আরে ওই বেহায়া মেয়ে মানুষটার আমার স্বামীর দিকে লক্ষ্য ছিল, ফাঁসিও নিয়েছিল ওকে। এটা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হয়েছিল, কিন্তু আমারই যখন কপাল ফাটা, অন্যকে দোষ দিয়ে আর কি করব। মিনু কোথায়? বাড়িতে নেই, বাইরে গেছে, আমাকে বলে যায়নি। সার্চ করো। কটার সময় গেছে? 2-3 ঘন্টা আগে। কখন আসবে? জানি না। ম্যাডাম, লটারির টিকিট। এই টিকিট তো সেম দোকান থেকে এনেছে। এই লোকটাকে দেখেছো? না ম্যাডাম, এ তো এখানে কোনোদিন আসেনি। আচ্ছা, আর এই মহিলা? হ্যাঁ ম্যাডাম, এই মহিলা ছিল আর সাথে আরেকজন মহিলা ছিল। এখন তো ও আবার 15 লাখ টাকা লটারি পেয়েছে, আর কমিশন আর ট্যাক্স কেটে ও 10 লাখ টাকা পেল। হ্যাঁ ম্যাডাম। এর সাথে এই মহিলা আসে? হ্যাঁ, এই মহিলাই ছিল। গ্রামে একটা প্রথা ছিল যার বিরুদ্ধে পুলিশে কখনো কেউ অভিযোগ করেনি। আর অভিযোগ যখন এলো, তাও একটা ধর্ষণের, তাও এমন একজন মহিলা করলো যাকে গ্রামবাসীরা বিবস্ত্র করে রাস্তায় হাঁটিয়েছিল। পুলিশ জেনে গিয়েছিল যে এই অভিযোগটা একটা ষড়যন্ত্র ছিল, প্রথার আড়ালে কোনো খেলা চলছিল। আর পুলিশের নজর এখন এই খেলার 4 জন খেলোয়াড়ের উপর ছিল, বিঠল, চন্দু, মিনু আর রত্না। ওটা কোর্ট ম্যাটার ছিল না? হ্যাঁ ম্যাডাম, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার তো সব শেষ হয়ে গেল ম্যাডাম। 15 লক্ষ টাকার লটারি লেগেছিল, 10 লাখ টাকা হাতে পেয়েছিল, কিন্তু ওই মিনু সব টাকা নিয়ে পালিয়ে গেল। এই ব্যাপারেই তোমার ঘরে জিজ্ঞাসাবাদ করতে গেলাম, লটারির টিকিট দেখলাম, তখন কেন বললে না? আমি ভয় পেয়ে গেছিলাম। লটারি তো তুমি পেয়েছিলে, মিনুর এ ব্যাপারে কি এসে যায়? ম্যাডাম, আমি আর মিনু দুজনে মিলে লটারির টিকিট কেটেছিলাম। কপাল জোরে লটারিটা লেগে যায়। আমি ওকে ওর ভাগটা দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তো আমি ওর বাড়িতে গেছিলাম, কিন্তু ও সবকিছু নিয়ে পালিয়ে গেছিল। কিন্তু মিনু তো তোমার বন্ধু, তোমার জানা উচিত ও কোথায় গেছে। আমি জানি না ম্যাডাম,
আমি নিজেই তোকে খুঁজছি। এক মহিলা যার স্বামীকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো তার প্রতি কোনো দরদ নেই, কিন্তু 10 লাখ টাকা চলে যাওয়ার দুঃখ রয়েছে। দারুণ তো, তুমি যেতে পারো। মিনুকে আমরা খুঁজে নেব। আচ্ছা শোনো, ওর উপর নজর রেখো। ষড়যন্ত্রের একটা ছবি পুলিশের সামনে ছিল ঠিকই, কিন্তু তাতে অনেক ধোঁয়াশা ছিল। কিছু কিছু সূত্র জোড়া যাচ্ছিল না। লটারির টিকিটের রহস্য এখনো পর্যন্ত খোলেনি। প্রত্যেকেই নিজে নিজের কাহিনী বলছিল, কিন্তু সত্যটা অন্য কিছু ছিল। 4 জন সন্দেহভাজনের মধ্যে কোনো একজনের মুখোশ খোলার প্রয়োজন ছিল। 1 মাস কেটে গেছে। পুলিশ আমাদের পেছনে আদা জল খেয়ে লেগে গেছে, তাড়াতাড়ি পালাতে হবে। আর এই ব্যাগটা কি করব? এটাকে কোথাও বাইরে ফেলে দেবো। হ্যাঁ, চলো চলো চলো। চলো চলো। আমি পালাচ্ছিলি? পালাচ্ছিলি তুই? কনস্টেবল, ব্যাগটা চেক করে দেখো। তার মানে লটারির পুরো টাকাটা তোর কাছে ছিল? হ্যাঁ, তোর কাছেই ছিল। বল, মিনু কোথায় আছে সেটাও তুই জানিস? বল, কোথায় আছে মিনু তুই জানিস? চল, আয় এদিকে। আয়। কেন মেরেছিস মিনুকে? হ্যাঁ, কেন মেরেছিস? ওকে তুই ভালোবাসতিস নাকি টাকাকে ভালোবাসতিস? বল। ম্যাডাম, আমি রত্নাকে ভালোবাসতাম, মিনুকে নয়। ওই রত্না লটারিতে টাকা পেলো আর মিনু ওর পেছনে পড়ে গেল। তারপর আমরা একসাথে ভাবলাম মিনুকে সরাতে হবে। শ্যাম, ওকে কেন মারলি? ও বলেছিল মেনুর ভাগটা দিয়ে দিতে, তাই ওকে মেরে ফেললি। ভেবেছিলাম ওই টাকা নিয়ে আমরা পালিয়ে যাব। তারপর আমরা একটা সুযোগ পেলাম। কি পাগল হয়ে গেছো নাকি? আমি কেন তোর স্বামীর সঙ্গে শোবো? আরে মিনু, তুই বুঝতে পারছিস না, শ্যামকে আমাদের রাস্তা থেকে সরাবার এটাই একমাত্র পথ। তা নাহলে টাকা তো আমরা পাবোই না রে। দেখ, শ্যামকে আমরা ধর্ষণের কেসে ফাঁসিয়ে দেব, আর তারপর এই টাকাটা আমরা 3 জন ভাগ করে নেব। আরে কিন্তু কেউ যদি তোর স্বামীর সঙ্গে আমাকে শুতে দেখে, তাহলে তো কেউ আমাকে ছেড়ে কথা বলবে না। আরে মিনু, আমি তোর হয়ে কথা বলবো তো। আমি সবাইকে বলবো যে আমার স্বামীরই সব দোষ, মিনুর তো কোনো দোষ নেই। মিনুকে ঠকিয়ে ওকে বললি অন্য কিছু আর করলি অন্য কিছু, কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, ওই রাতে শ্যামের দোকানে পৌঁছলো কি করে? আমার স্বামীর মদ খাওয়ার অভ্যাস ছিল। জাদু লুকিয়ে নেশার ওষুধ ওর মদের মধ্যে মিশিয়ে দেয়। আমি জাদু আর মিনু ওখানেই ছিলাম, আর আমরা মিনুকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে বন্ধ করে দিই। বাকি কাজ তো মিনুই করেছিল। আর সকাল হতেই তোরা হাঙ্গামা করে পুরো গ্রামকে জানিয়ে দিলি। হ্যাঁ ম্যাডাম, যখন পুলিশ এই ধর্ষণের ব্যাপারটা মিথ্যে মনে করতে লাগলো, মিনু সন্দেহ করতে লাগলো, ও আমাদের দুজনকে বিরক্ত করতে লাগলো।
তোরা তো আমাকে ঠগালি রে। আমাকে বললি যে দাদার সামনে আমাকে বাঁচাবি, শ্যাম মরবে, তুই চাল চাললি আমার সঙ্গে। দেখ আর এখন আর কি বাকি আছে? এইবার আমার লটারির পুরো টাকাটা চাই, পুরো। আর তোরা দুজন মিনুকেও রাস্তা থেকে হাঁটিয়ে দিলি। রত্না, কোথায় পুরো টাকাটা? আমরা ভেবেছিলাম মিনুর ওপর চুরির দোষ চাপিয়ে দেব, সবকিছু ঠিক হলে আমরা দুজন পালিয়ে যাব। আর প্রধান, দাদাকে ভুল বুঝিয়েছিলাম আমি। জানতাম আমি দাদার এই একটাই দুর্বলতা, আমি জানতাম একা মারলে ধরা পড়ে যাব, কিন্তু 10-20 জন যদি একসাথে মারে তো আমি বেঁচে যাব। 15 লাখ টাকা লটারির জন্য দুটো মানুষকে মেরেছিস, এবার শাস্তি ছাড়া তোরা আর কি পাবি? অনেক উপর অব্দি তোর হাত আছে তাই না? এবার যাকে খুশি তুই ফোন করতে পারিস। এ, চুপ! তোর নামে এমন চার্জশিট বানাবো না, পঞ্চায়েতে যাওয়ার মতন তোর অবস্থা থাকবে না। ভিড় কখনো ভাবে না, শুধু পশুর মতো ঝাঁপিয়ে পড়ে। ভিড়কে শুধু উস্কে দিতে হয় প্রথা, ধর্ম বা জাতির সম্মানের নামে, আর তারপর ভিড় রাক্ষস হয়ে দাঁড়ায়। ভিড় লেগে পড়ে বিচার করতে, আর হাজার চেষ্টা করার পরেও প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না। ভালো কাজের জন্য মানুষ জড়ো করা খুবই সমস্যার, কিন্তু ভুল কাজের জন্য মানুষ তাড়াতাড়ি জড়ো হয়। আর বিট্টল সেই মানসিকতারই সুযোগ নিত। বিট্টল গ্রামের পুলিশও ছিল আর জাজও, আর তার এই বিষয়টার সুযোগ নিয়ে তারই একজন সঙ্গী নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তাকে ব্যবহার করলো। আর এই প্রথাটাও। এখন আমি অনুপ শুনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।